ইংলিশ রুটসের পার্ট 6 এ আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই পার্টে আমি খুব গুরুত্বপূর্ণ দুটো টপিক নিয়ে আলোচনা করব। প্রথমত ক্লজ, যেটা ইংরেজিতে একদম গুরুত্বপূর্ণ, মানে মারাত্মক লেভেলের গুরুত্বপূর্ণ একটা টপিক, এবং এর সাথে সেন্টেন্সটাকে আমি কানেক্ট করেছি। যে অ্যাকর্ডিং টু দ্য স্ট্রাকচার আমরা জানি সেন্টেন্স তিন প্রকার: সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। এর সাথে কিন্তু ক্লজের একটা অঙ্গাঙ্গি, মানে খুব দারুণ সম্পর্ক আছে, ঠিক আছে? অঙ্গাঙ্গি ভাবে তারা যুক্ত। কিন্তু এই জিনিসটা আমি একটু কলাপ করার চেষ্টা করেছি, ঠিক আছে? এখন এই যে এই ক্লজটা কি, তারপর এটা কিভাবে কানেক্টেড, এটা নিয়ে আলাপ। বাট আমি প্রথমত বলে নিই, এই টপিকটা, এই আইটেমটা সমানভাবে এইচএসসি স্টুডেন্ট যারা আছে, তারপরে যারা অ্যাডমিশন দিচ্ছে বা দিবে, তারপরে পরবর্তীতে জব ক্যান্ডিডেট হোক, বা সকলের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ। এবং ফ্রি হ্যান্ড রাইটিং করার ক্ষেত্রেও এই ক্লজ এবং এই তিনটা সেন্টেন্সের উপর ডিফাইন করে সেন্টেন্স গুলো কিভাবে বাক্যের মধ্যে কাজ করে, খুবই গুরুত্বপূর্ণ, মারাত্মক লেভেলের গুরুত্বপূর্ণ। আপনারা ধৈর্য ধরে ভিডিওটা দেখেন, এবং ভিডিওটা আমি পার্ট বাই পার্ট যেহেতু নিয়ে আসি, আগের পার্ট গুলা দেখে আসলে বেটার হয়। 5 4 3 2 1 প্রথম থেকে দেখে আসলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। আমি এখানে লিঙ্ক দিয়ে দিব। এবং আজকের এই পার্ট 6 এ আমি প্রথমে ক্লজে চলে যাচ্ছি। আপনারা মনোযোগ দিয়ে দেখেন। যদি দ্রুত বুঝতে না পারেন বা ভিডিওটা লং টাইম হয়, একটু ধৈর্য নিয়ে দেখেন, খাতা কলমে নোট করেন। বাট ক্লাসটা আপনার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে বলে আমি মনে করতেছি। ওকে, আমি প্রথমত চলে যাচ্ছি যে ক্লজটা কি। আমরা আগে চিনবো ক্লজ কি। ক্লজ মানে কি? ক্লজ আসলে কই থেকে আসলো, ক্লজের উৎপত্তি কই থেকে, বা জিনিসটা আসলে দেখতে কেমন। প্রত্যেকটা গ্রামার আপনি ইংরেজি পড়তেছেন, বাট আপনি যদি জিনিসটা দেখতে কেমন, বা জিনিসটার উৎপত্তি কই থেকে আসছে, কিভাবে হলো, এই কনসেপ্টটা ধরে ধরে আপনি যদি আগান না, তাহলে ইংলিশটা আপনি একটা মোমেন্টে দেখবেন এনজয় করা শুরু করতেছেন। আর ইংলিশটা এনজয় করা শুরু হলে আপনি পুরো পৃথিবীটাকে এনজয় করা শুরু করবেন, বিকজ ইংলিশ একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। এবং কোনো না কোনো ভাবে আপনি তখন কি সব জিনিসগুলোকে কানেক্ট করতে পারবেন। আপনি কোনো কথা শুনতেছেন, আপনি কোনো নিউজ পেপার পড়তেছেন, আপনি কোনো পডকাস্ট শুনতেছেন, ঠিক আছে? প্রত্যেকটা জায়গাতেই কিন্তু ইংলিশটা আপনাকে রিলেট করাবে। এবং আপনি যত সুন্দর করে বেসিকটাকে একটু সাজাবেন, গুছাবেন, স্কিলটা ডেভেলপ করবেন, তত বেশি আপনি এনজয় করতে থাকবেন। আচ্ছা, ক্লজটা, ক্লজ হচ্ছে বাক্যাংশ। ক্লজ মানে কি বলেন তো? ক্লজ মানে বাক্যাংশ। বাক্যাংশ জিনিসটা কি? বাক্যাংশ মানে হচ্ছে বাক্যের অংশ। বাক্যাংশ মানে কি? বাক্যের অংশ। এখন আমরা বাক্য যে গঠন করি ইংরেজিতে, সেটা কোনো না কোনো ক্লজের মধ্যে অবশ্যই কি অন্তর্ভুক্ত থাকবে, তাই না? তাহলে একটু সংজ্ঞায়নটা দেখি আমরা। তো একটি ক্লজ হলো এমন একটি ওয়ার্ড গ্রুপ, ভালো মতো খেয়াল করতে হবে, এটা অবশ্যই একটা ওয়ার্ড গ্রুপ হবে। বিকজ ওয়ার্ড গ্রুপ না হলে তো আমি আসলে সেন্টেন্স করতে পারবো না, একটা বাক্যের অংশ করতে পারবো না, তাই না? যেটা, যেখানে কি থাকবে? সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকবে। যেখানে কি থাকবে? সাবজেক্ট ও ফাইনাইট ভার্ব। এই ফাইনাইট ভার্ব কি পার্ট 5 এ আমি খুব সুন্দর করে ফাইনাইট ভার্ব কিটা আপনাদের দেখানোর চেষ্টা করেছি। আপনারা দেখে আসতে পারেন পার্ট 5টা, ঠিক আছে? তাহলে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব যখন থাকবে বাক্যের মধ্যে, এবং একটা গ্রুপ অফ ওয়ার্ড থাকবে, তখন সেটাকে আমি কি বলবো? ক্লজ বলবো। যেটা টোটালি ফ্রেজের ডিফারেন্ট, মানে উল্টা সাইডে। মানে ফ্রেজ আমি কি বলেছিলাম? ফ্রেজ বলেছিলাম পার্ট 4 এ, যে ডিরেক্টলি একটা গ্রুপ অফ ওয়ার্ড থাকবে, কিন্তু সেখানে সাবজেক্ট থাকবে না, কি থাকবে না? ফাইন ভার্ব থাকবে না। তাহলে সেটাকে আমি ফ্রেজ বলবো। কিন্তু তার উল্টা পাশে গিয়ে কি দেখলাম? ক্লজ মানে কি? সেখানে হচ্ছে আপনার একটা গ্রুপ অফ ওয়ার্ড, এবং সেখানে একটা সাবজেক্ট থাকবে, এবং ফাইন ভার্ব থাকতেই হবে। তাহলে টোটালি কিন্তু উল্টা ফ্রেজ আর ক্লজ, হ্যাঁ? আচ্ছা, তাহলে ক্লজের প্রধান উপাদান কি কি পেলাম? দুইটা। একটা হচ্ছে পাইলাম সাবজেক্ট, আরেকটা পাইলাম ফাইনাইট ভার্ব বা কি সমাপিকা ক্রিয়া। যেমন দুইটা এক্সাম্পল দেখায়, হ্যাঁ? এখন যেহেতু ফুটবল ওয়ার্ল্ড কাপ চলতেছে নাকি, তাহলে ফুটবল ওয়ার্ল্ড কাপের হি প্লেজ ফুটবল, চেষ্টা করেছি ফুটবল রিলেটেড এক্সাম্পল গুলো আপনাদের দেওয়ার জন্য। তাহলে হি প্লেজ ফুটবল, হি প্লেজ ফুটবল, হিটা কি? সাবজেক্ট আমরা অলরেডি জানি। প্লেজটা কি? ভার্ব। আর ফুটবল, সে কি খেলে? ফুটবল খেলে। তাহলে ফুটবল অংশটা কি? একটা অবজেক্ট, তাই না? তাহলে এই বাক্যের ভিতরে কি কি পেলাম আমি? সাবজেক্ট পেলাম, তারপরে কি পেলাম আমি? ফাইনাইট ভার্ব পাইলাম। তাহলে এই যে প্লেসটা, এটা একাধারে ভার্ব, এবং এই ভার্বটার নাম কি? ফাইনাইট ভার্ব। ভার্বটার নাম কি? ফাইনাইট ভার্ব। যখন আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম পাবো, ভি1 পাবো, সেটাকে আমি কোন ভার্ব বলি? ফাইনাইট ভার্ব বলি, ঠিক আছে? ওকে, তাহলে এটা একটা ক্লজ, ঠিক আছে? এখন এটা কোন ক্লজ একটু পরে আলাপ করবো, আমি বলে দিচ্ছি। এটা একটা প্রিন্সিপাল ক্লজ। কোন ক্লজ? প্রিন্সিপাল ক্লজ। ওই পাশে একটা বাক্য দেখতে পাচ্ছি, কি বলতেছে? when he arrived, when he arrived। তাহলে এখানে, এখানে কি? হিটা হচ্ছে একটা কি? সাবজেক্ট। হিটা কি বলেন তো? একটা সাবজেক্ট। আর অ্যারাইভটা কি? ভার্বের পাস্ট ফর্ম ভি2। তাহলে ভি2টা ডিরেক্টলি কি হয়? ভার্বের ফাইনাইট হিসেবে কাজ করে। তাহলে এই অ্যারাইভটা কি বলেন তো? একটা ফাইনাইট ভার্ব। আর এই যে হোয়েনটা, এই হোয়েনটা হচ্ছে একটা ক্লজ মার্কার। ক্লজ মার্কার কি? একটু পরে আমি আলাপ করছি, ক্লিয়ার করে দেবো, কোনো সমস্যা নাই। তাহলে ক্লজ মার্কারের সাথে যদি কোনো ডিরেক্টলি বা সাবজেক্ট প্লাস ভার্ব থাকে, ফাইনাইট ভার্ব থাকে,
তখন সেটাকে আমি সাবঅর্ডিনেট ক্লজ বলি। আপাতত এটা যে ক্লজ এটা তো বুঝতে পারতেছেন, বিকজ এখানে সাবজেক্ট আছে, এখানে ভার্ব আছে, ফাইনাইট ভার্ব আছে, আবার কি এখানে সাবজেক্ট আছে, এখানে ফাইনাইট ভার্ব আছে, এবং এটা বাক্য তৈরি করতেছে। তাহলে এটা যে একটা ক্লজ, এই দুটো জিনিস যে ক্লজ, এই জিনিসটা তো আপাতত ক্লিয়ার হয়েছে আপনাদের নাকি? ওকে, আশা করি ক্লিয়ার হয়েছে। এর পরবর্তীতে আমি চলে যাব ক্লজের ক্লাসিফিকেশনে। আপনাদের ক্লজের ক্লাসিফিকেশন দেখাবো এবং আলোচনা করব যে কোন ক্লজ গুলো কিভাবে কাজ করে। প্রথমে বলে দিচ্ছি ক্লজ তিন প্রকার। কয় প্রকার ক্লজ? তিন প্রকার। একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, একটা সাবঅর্ডিনেট ক্লজ, একটা হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। প্রিন্সিপাল, সাবঅর্ডিনেট কি আর কি কোঅর্ডিনেট ক্লজ। এখন প্রিন্সিপাল মানে কি একটু আলাপে আসি। প্রিন্সিপাল মানে কি বলেন তো? আশা করি আপনারা জানেন প্রিন্সিপাল মানে হচ্ছে প্রধান। প্রিন্সিপাল মানে কি? প্রধান। এখন এই প্রিন্সিপাল ক্লজকে আবার আরেকটা নামে ডাকা হয়, সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ইন্ডিপেন্ডেন্ট মানে কি? স্বাধীন। তার মানে আমরা অলরেডি বুঝতে পারতেছি এই যে প্রিন্সিপাল ক্লজটা, এই প্রিন্সিপাল ক্লজ একটা স্বাধীন ক্লজ। এই প্রিন্সিপাল ক্লজটা একটা কি ক্লজ বলেন তো? একটা স্বাধীন ক্লজ, মানে নিজে একটা বাক্য গঠন করতে পারে, এর অন্য কারো হেল্প লাগে না। এটুকু তো বুঝতে পারলাম নাকি? ওকে, তারপরে দেখি সাবঅর্ডিনেট। সাবঅর্ডিনেট বলতে গেলে কারো অধীনস্থ বা অধীনে থাকা বোঝায় সাবঅর্ডিনেট। এই সাবঅর্ডিনেটকে আবার আরেকটা নামে ডাকা হয়, সেটাকে বলা হয় ডিপেন্ডেন্ট। ডিপেন্ডেন্ট মানে কি? অন্যের উপর নির্ভরশীল হওয়া। ডিপেন্ডেন্ট বলতে গেলে কি? পরাধীন বা নির্ভরশীল হওয়া। তাহলে বোঝা যাচ্ছে এই যে ক্লজটা আমরা দেখবো সাবঅর্ডিনেট বা ডিপেন্ডেন্ট ক্লজ, এই ক্লজটা আসলে স্বাধীন ক্লজ না, এই ক্লজ হচ্ছে পরাধীন বা অধীন ক্লজ। এই ক্লজটা কি বলেন তো? পরাধীন বা কি অধীন ক্লজ। তাহলে এটা আবার কার উপর নির্ভর করে? একটা বুঝতে হবে আপনাকে যে এই সাবঅর্ডিনেট ক্লজটা তো পরাধীন, তাহলে আমি কি দেখতে পাচ্ছি? প্রিন্সিপালটা স্বাধীন। তার মানে এই সাবঅর্ডিনেট ক্লজটা এই প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভর করে। কার উপর নির্ভর করে? প্রিন্সিপাল ক্লজের উপরে। এইটুকু জিনিসটা ক্লিয়ার? এইটুকু পর্যন্ত ক্লিয়ার তো? তারপরে কোঅর্ডিনেট ক্লজটা, কোঅর্ডিনেট ক্লজের আলাপে আমি একটু পরে আসতেছি, বাট আমাকে আশা করছি আপনারা এই জিনিসটুকু আপাতত প্রিন্সিপাল সাবঅর্ডিনেট জিনিসটা কি এই জিনিসটুকু বুঝতে পেরেছেন, যে প্রিন্সিপাল ক্লজটা কি? প্রিন্সিপাল ক্লজটা হচ্ছে একটা কি স্বাধীন ক্লজ, আর সাবঅর্ডিনেট ক্লজ একটা পরাধীন ক্লজ, এবং সাবঅর্ডিনেট ক্লজটা কার উপর ডিপেন্ড করে? কি প্রিন্সিপাল ক্লজের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, এখন এই যে স্বাধীন কোনটা পরাধীন, এই জিনিসগুলো মাথায় রাখা কঠিন না? এখন আমি যদি জিনিসটাকে একটু ইজি করে দেই, স্বাধীন পরাধীন বাদ দিয়ে দেই, তাহলে আপনাদের জন্য ইজি হয়। মনে রাখবেন স্বাধীন পরাধীন কিচ্ছু মাথায় রাখা লাগবে না। একটা টেকনিক জাস্ট আমি দেখাই দিব, দেখেন খেয়াল করে, যে আমি যখন প্রিন্সিপাল ক্লজ দেখব, প্রিন্সিপাল ক্লজ হওয়ার জন্য দুইটা কন্ডিশন লাগবে। একটা হচ্ছে কি সাবজেক্ট থাকা লাগবে একটা। সাবজেক্ট কয়টা থাকবে? একটা। এবং এর ভিতরে ফাইনাইট ভার্ব থাকবে কয়টা বলেন তো? ফাইনাইট ভার্ব থাকে একটা। তাহলে যখন আমি দেখব একটা ক্লজের মধ্যে একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব আছে, তখন সেটাকে আমি কি বলবো? একদম উইদাউট এনি হেজিটেশন আমি প্রিন্সিপাল ক্লজ বলবো। আপনার স্বাধীন পরাধীন অধীন এগুলা দরকার নাই, আপনাদের বেসিক জানানোর জন্য জাস্ট আমি আলাপটা করে দিলাম, আলাপটুকু না করলে হয়। ওকে, এরপরে দেখেন আমি একটা এক্সাম্পল দিই। কি বলতেছে? ফুটবল ওয়ার্ল্ড কাপ হ্যাজ স্টার্টেড। তাহলে এই যে ফুটবল, ফুটবলটা কি বলেন তো? ফুটবলটা সাবজেক্ট না? ফুটবলটা সাবজেক্ট। তারপরে কি বলতেছে? ফুটবল ওয়ার্ল্ড কাপ, টোটাল অংশটা একটা সাবজেক্টের মধ্যে পড়বে। কেন? ভার্বের পূর্ববর্তী যে অংশটা, সেই পূর্ববর্তী অংশটাকে আমি সাবজেক্ট বলতে পারি। আচ্ছা, হ্যাজ স্টার্টেড, এই যে হ্যাজ প্লাস স্টার্টেডটা কি বলেন তো? ভি3, তাই না? তাহলে হ্যাজ আর স্টার্টেড এই দুইটা অংশ মিলে কি করবে? একটা ফাইনাইট ভার্ব গঠন করবে। দুইটা অংশ মিলে কি গঠন করবে? একটা ফাইনাইট ভার্ব। তাহলে এই যে বাক্যটা, বাক্যের ভিতরে কি পেলাম আমি? এই বাক্যের ভিতরে সাবজেক্ট পেলাম একটা এবং ফাইনাইট ভার্ব পেলাম কয়টা? একটা। তাহলে এর মধ্যে কি অন্য কিছু আছে? তাহলে সাবজেক্ট একটা, ফাইনাইট ভার্ব একটা নিয়ে যে সকল ক্লজ গুলো আমরা দেখবো, সেটাকে আমি কি বলবো? প্রিন্সিপাল ক্লজ বলবো, অথবা কি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বলবো। ঠিক আছে, ওকে, আশা করি বুঝতে পেরেছেন। এর পরবর্তীতে যেটা দেখবো সেটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ অথবা কি সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ একটু ভালো মতো খেয়াল করতে হবে। সাবঅর্ডিনেট ক্লজে একটা সুন্দর জিনিস পাবো, সেটা হচ্ছে ক্লজ মার্কার। সেটা কি বলেন তো? ক্লজ মার্কার। শুধুমাত্র সাবঅর্ডিনেট ক্লজে ক্লজ মার্কারটা পাই, অন্য ক্লজে কিন্তু ক্লজ মার্কারটা আমাদের দেখতে হয় না বা আমরা দেখি না। তাহলে মনে রাখতে হবে সাবঅর্ডিনেট ক্লজ মানে ক্লজ মার্কার থাকবে। কি থাকবে? ক্লজ মার্কার থাকবে। আর প্রথমত ক্লজ মার্কার গুলা কি এটা একটু দেখাই। ক্লজ মার্কার হচ্ছে কি, যে এগুলা কি করবে? ক্লজের মাঝে, মানে দুইটা ক্লজের মাঝে বসবে, বসে দুইটা ক্লজকে কি মার্ক করবে, এবং একটা কি আলাদা আলাদা কনজাংশনের মতো কাজ করবে সবগুলা। যেমন
ক্লজ মার্কার গুলা কি কি? সকল রিলেটিভ প্রোনাউন গুলো আমি আলাপ করব এর পরবর্তী পার্ট গুলোতে। আমি যখন আসবো তখন এগুলো আলোচনা করব যে রিলেটিভ প্রোনাউন কি, প্রোনাউনের পার্ট, স্পেশালি যখন পার্টস অফ স্পিচে প্রোনাউন পড়বো তখন এই প্রোনাউনের পার্টি জিনিসগুলো আমরা জানবো। এখন এই যে ক্লজ মার্কার এন্ড ক্লজ মার্কার গুলা কি? রিলেটিভ প্রোনাউন, সকল ধরনের রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন বাক্যের ভিতরে কি করে? দুইটা অংশকে রিলেট করে, যুক্ত করে দেয়। তাহলে রিলেটিভ প্রোনাউন কোনগুলো? যে কোনো ডাব্লিউএস কোশ্চেন, যেমন হু, হুইচ, হোয়েন, হোয়ার, হোয়াট, এগুলা এবং দ্যাট, এগুলো যখন বাক্যের মাঝে বলবো সেটাকে আমি কি বলবো? রিলেটিভ প্রোনাউন বলবো। তাহলে এই রিলেটিভ প্রোনাউন গুলা কি হিসেবে কাজ করবে? ক্লজ মার্কার। তারপরে যে আমরা ইফ ব্যবহার করি না, এইচএসসি তে আমরা কি দেখি? কন্ডিশনাল সেন্টেন্সে ইফ, তারপরে অ্যাজ, সিন্স, দো, অলদো, সো দ্যাট, সো ডট ডট দ্যাট, তারপরে হচ্ছে আনলেস, বিকজ, আনটিল, ওয়েদার, হোয়াইল, হোয়েনএভার, এরকম অনেক কিছু দেখতে পাই। এগুলাকে সাবঅর্ডিনেট কনজাংশন বলে। এগুলোকে কি বলে? সাবঅর্ডিনেট কনজাংশন বলে। তখন খাতায় নোট করে করে আপনি রাখেন, এগুলোকে কি বলে? সাবঅর্ডিনেটিং কনজাংশন। তাহলে এই যে রিলেটিভ প্রোনাউন বা সাবঅর্ডিনেটিং কনজাংশন গুলো যখন বাক্যের মাঝে বসবে তখন সেটাকে আমি কি বলবো? ক্লজ মার্কার বলবো। আবারও বলছি, এই রিলেটিভ প্রোনাউন এবং সাবঅর্ডিনেটিং কনজাংশন গুলো যেগুলো আমি দিয়েছি, এগুলো যখন বাক্যের মাঝে বসবে তখন সেটাকে আমি কি বলবো? ক্লজ মার্কার বলবো। তার মানে এখন চলে আসি, তাহলে ক্লজ মার্কারটা আশা করি বুঝতে পেরেছেন। এখন ডিপেন্ডেন্ট বা সাবঅর্ডিনেট ক্লজে আমি কি বললাম? প্রথমত একটা ক্লজ মার্কার বসবে, বসাইলাম। ক্লজ মার্কারের পরে একটা সাবজেক্ট বসবে, একটা ফাইনাইট ভার্ব বসবে। তাহলে প্রিন্সিপাল ক্লজে কি একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব, কোনো সমস্যা নাই। আবার সাবঅর্ডিনেটে কি একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব। কিন্তু প্রিন্সিপাল আর সাবঅর্ডিনেটের ভিতরে পার্থক্যের জায়গা হচ্ছে এখানে একটা ক্লজ মার্কার থাকবে। কি থাকবে? ক্লজ মার্কার থাকবে। কিন্তু প্রিন্সিপাল ক্লজে কোনো ধরনের ক্লজ মার্কার থাকবে না। একটা এক্সাম্পল দিই, দেখেন এখানে কি বলতেছে। একটা এক্সাম্পল যে when the when the football world cup started millions of fans became excited. ওকে, তাহলে এখন এই when the football world cup started, এখন এখানে খেয়াল করি তো, when the football world cup started, এই when টা ক্লজ মার্কার না একটা? এই when টা একটা রিলেটিভ প্রোনাউন, বাট এখানে প্রথমে বসেছে। সো এখানে একটা when টা কি একটা ক্লজ মার্কার না? আচ্ছা, তাহলে when the football world cup started, তাহলে এই যে the football world cup, এই অংশটুকুর নাম কি? এই অংশটুকুর নাম হচ্ছে সাবজেক্ট। এই অংশটুকুর নাম কি? সাবজেক্ট। আচ্ছা, তাহলে এই when টা কি? ক্লজ মার্কার। when টা কি? ক্লজ মার্কার। তারপরে দা ফুটবল ওয়ার্ল্ড কাপ, এই অংশটি কি? সাবজেক্ট। তারপরে স্টার্টেড, ভি2, ভার্বের পাস্ট ফর্ম। তাহলে ভার্বের পাস্ট ফর্মটা কি একটা ফাইনাইট ভার্ব না? দেখেন তো স্ট্রাকচার মিললো কিনা। তাহলে ক্লজ মার্কার প্লাস সাবজেক্ট প্লাস কি ফাইনাইট ভার্ব, ওই যে ক্লজ মার্কার প্লাস সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব। তাহলে এই যে ওয়েন থেকে শুরু করে এই স্টার্টেড পর্যন্ত এই বক্তব্যটুকু বা এই অংশটুকুকে আমি কি বলবো? চোখ বন্ধ করে এখন বলতে পারি না এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ। এখন তো বুঝতে পারছি নাকি? ওকে, এর পরের অংশ কি বলতেছে দেখি। মিলিয়নস অফ ফ্যান্স বিকেম এক্সাইটেড। ওকে, এই যে মিলিয়নস অফ ফ্যান্স, এই পুরো অংশটা সাবজেক্ট। পুরো অংশটা কি একটা সাবজেক্ট। এখন এই যে মিলিয়নস অফ ফ্যান্স, এর আগে বিকেম এক্সাইটেড, এই বিকেমটা কি? ভার্বের পাস্ট ফর্ম, মনে রাখতে হবে। তাহলে মিলিয়নস অফ ফ্যান্স, এই অংশটা কি ভার্বের আগে বসছে। তাহলে ভার্বের আগের যে অংশটা কাজ করে সেই অংশটাকে আমি কি বলতে পারি? সাবজেক্টিভ ফর্ম বলতে পারি। এটুকু তো আমরা জানি আশা করছি। তাহলে এই যে মিলিয়নস অফ ফ্যান্স, তাহলে এখানে কি হলো? এখানে এই অংশে সাবজেক্ট প্লাস কি ভি2, তাহলে এটা ফাইনাইট ভার্ব না? তাহলে সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব, সাবজেক্ট প্লাস কি ফাইনাইট ভার্ব আমরা জানি। তাহলে সাবজেক্ট একটা, ফাইনাইট ভার্ব একটা, তখন সেটাকে আমি কি বলবো? প্রিন্সিপাল ক্লজ বলবো। তাহলে দেখতে পেরেছেন আপনারা এখানে কয়টা ক্লজ বসছে? এখানে দুইটা ক্লজ একটা বাক্যের মধ্যে আমি বসাইছি। তাহলে প্রথম অংশটা কি হলো? সাবঅর্ডিনেট ক্লজ, আর দ্বিতীয় অংশটা কি? প্রিন্সিপাল ক্লজ। এবার কি ক্লিয়ার? আশা করি এই এক্সাম্পলটা থেকে কোনটা প্রিন্সিপাল কোনটা সাবঅর্ডিনেট একদম ইজিলি ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। ওকে, এর পরবর্তীতে চলে যাই আমি কোঅর্ডিনেট ক্লজ। কোঅর্ডিনেট ক্লজটা মিলে আসলে কোঅর্ডিনেটিং কনজাংশন নিয়ে কাজ করে। কি নিয়ে কাজ করে? কনজাংশন। আমি যখন ডিরেক্টলি পার্টস অফ স্পিচে কনজাংশন কি বা এভাবে এগুলো কিভাবে কাজ করে এগুলো নিয়ে যখন আলাপ করব তখন আরো বেশি ক্লিয়ার হয়। বাট কনজাংশন কি করে? যুক্ত করে, বাক্যকে কি করে? যুক্ত করে। এটা কনজাংশনের পাওয়ার। এখন এই একটা সুন্দর শর্টকাট আছে ফ্যান ভয়েস, মনে রাখবেন। এই ফ্যান ভয়েসটাকে বলা হয় কোঅর্ডিনেটিং কনজাংশন। এই ফ্যান ভয়েসের টোটাল এই ফ্যান ভয়েসটাকে কি বলা হয়? কোঅর্ডিনেটিং কনজাংশন। এটা শর্টকাট মনে রাখার টেকনিক। আচ্ছা, এফ থেকে কি? এফ থেকে হচ্ছে ফর, এ থেকে অ্যান্ড, এন থেকে হচ্ছে নর, তারপরে বি থেকে কি? বাট, ও থেকে অর, ওয়াই থেকে ইয়েট, এবং কি? এস থেকে সো। এই যে টোটাল ফ্যান ভয়েস, এই টোটাল সাতটাকে কি বলবো আমি? কোঅর্ডিনেটিং কনজাংশন। তাহলে এই দুইটা কোঅর্ডিনেট, এই যখন কোঅর্ডিনেট কনজাংশন গুলো এই দুই বা ততোধিক মেন বা প্রিন্সিপাল ক্লজ দ্বারা যুক্ত হয়,
একটু কঠিন মনে হচ্ছে হয়তো, আমি আরো ইজি করে দিচ্ছি। এই বিশেষ করে এন্ড বাট অর, আমরা বিভিন্ন কোঅর্ডিনেট কনজাংশন দেখি, বাট বিশেষত হয় এন্ড বাট অর বা অন্যান্য যে কনজাংশন গুলো আছে, এই কনজাংশন গুলো যখন দুইটা প্রিন্সিপাল ক্লজ কি করে একত্র করে, দুইটা প্রিন্সিপাল ক্লজ কি করে একত্র করে, বিকজ আমরা জানি যে সাবঅর্ডিনেট ছাড়া তো ক্লজ মার্কার নাই। সো কোঅর্ডিনেট ক্লজে তো কি আলটিমেটলি কোনো ধরনের ক্লজ মার্কার আসবে না, এইটুকু তোমরা বুঝি নাকি? তাহলে এই যে দেখেন, তাহলে এখানে কি করলো, একটা কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা দুইটা প্রিন্সিপাল ক্লজ কি করবে একত্র করবে, এবং প্রিন্সিপাল ক্লজকে যখন একত্র করবে তখন এই দুইটা ক্লজ তখন আর কি থাকবে না, প্রিন্সিপাল ক্লজ থাকবে না, যেহেতু কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা তারা একত্র হয়েছে, তখন সেটা হয়ে যাবে কোঅর্ডিনেট ক্লজ। ঠিক আছে, এক্সাম্পল আমি দেখালে আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। কি বলতেছে, ফুটবল ওয়ার্ল্ড কাপ হ্যাজ স্টার্টেড, এই যে এটা হচ্ছে পার্ট ওয়ান, ভালো মতো খেয়াল করেন, আমি একটু মার্ক করে দিচ্ছি, এটা হচ্ছে কি পার্ট ওয়ান, প্রথম অংশ। তারপরে এন্ড, এই এন্ডটা হচ্ছে কি একটা কোঅর্ডিনেটিং কনজাংশন। তারপরে ফ্যান্স আর এনজয়িং এভরি ম্যাচ, এটা কি পার্ট টু। তাহলে আমি বাক্যের ভিতরে কয়টা অংশ পাইলাম, এটা পার্ট ওয়ান, এটা পার্ট টু, বাক্যের ভিতরে এন্ডটা দিয়ে কি করে দিছে, যুক্ত করে দিছে। এখন এই পার্ট ওয়ানটা কোন ক্লজ আপনারা বুঝতে পারতেছেন হয়তো, সাবজেক্ট একটা ফুটবল ওয়ার্ল্ড কাপ, এখানে কি ফুটবল ওয়ার্ল্ড কাপ টোটাল মিলে কি সাবজেক্ট, তারপরে হ্যাজ স্টার্টেড, এটা হচ্ছে কি ফাইনাইট ভার্ব, তাহলে একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব টোটাল মিলে কাজ করে কি একটা প্রিন্সিপাল ক্লজের মতো। তারপরে ফ্যান্স আর এনজয়িং এভরি ম্যাচ, এখানে ফ্যান্সটা কি সাবজেক্ট, আর এনজয়িং এই দুটো অংশ মিলে কি এইটা আর এটা মিলে কি ফাইনাইট ভার্ব, এটা মিলে কি হলো ফাইনাইট ভার্ব, তারপরে বাকি অংশ, তাহলে একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব, তাহলে দুইটাই কি প্রিন্সিপাল ক্লজ না? কিন্তু যখন এই বাক্যের মাঝে এই কোঅর্ডিনেটিং কনজাংশন বা অ্যাড যুক্ত হচ্ছে, তখন কিন্তু এটার প্রিন্সিপাল ক্লজ থাকতেছে না, বাক্যের দুই পাশে তখন আর প্রিন্সিপাল ক্লজ থাকতেছে না, তখন সেটা কি হয়ে যাচ্ছে, তখন সেটা হয়ে যাচ্ছে হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। তাহলে এই প্রিন্সিপাল ক্লজটা তখন কি হয়ে যাচ্ছে বলেন তো, কোঅর্ডিনেট ক্লজ। তাহলে এন্ড এর আগের অংশ এটা একটা কোঅর্ডিনেট ক্লজ, আবার এন্ড থেকে শুরু করি এটা একটা কি কোঅর্ডিনেট ক্লজ, শর্টকাটে সিসি। আশা করি একদম ডিরেক্টলি ক্লজের ক্লাসিফিকেশনটা বুঝতে পেরেছেন। এখন ক্লজের ক্লাসিফিকেশনের সাথে আমি আসলে সেন্টেন্স সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এই জিনিসটাকে আমি একটু মানে হালকা করে একটু অ্যাড করে দিচ্ছি, আইডেন্টিফাই করে দিচ্ছি। কেন কেন সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের সাথে এই ক্লজের সম্পর্কটা মানে একদম মানে কি বলা যায় মারাত্মকভাবে যুক্ত, এবং এটাকে যখন আপনি একত্র করবেন কোনোটাকে বাদ দিয়ে আপনি কোনোটা ভাবতেই পারবেন না। এই জন্য আমি এই পার্টের মধ্যে আপনি কি করেছি, ডিরেক্টলি ক্লজের কনসেপ্টটা ক্লিয়ার করার পরে, ক্লজের ক্লাসিফিকেশন দেখানোর পরে আমি ডিরেক্টলি সেন্টেন্সটাকে আপনাদের জন্য দেখানোর চেষ্টা করেছি, যাতে টোটাল জিনিসটা আপনাদের মাথায় একদম সুন্দর করে ক্যাচ করা যায়, আপনি আর কোনোদিন না ভুলেন। এই ক্লাসটা আপনার জন্য এনাফ ক্লজের জন্য, এই ক্লাসটা আপনার জন্য সেন্টেন্সের জন্য, সেন্টেন্স আইডেন্টিফিকেশনের জন্য এনাফ, মোর দেন এনাফ। শুধু এনাফ না, কথা বলছি আমি দাবি দিয়ে বলতেছি, মোর দেন এনাফ। ওকে, সেন্টেন্স দেখেন, ক্লাসিফিকেশন অফ সেন্টেন্স। প্রথমে বললাম, আবারও বলছি, অ্যাকর্ডিং টু দ্য স্ট্রাকচার, মানে গঠন অনুযায়ী সেন্টেন্সকে তিনটা ভাগে ভাগ করা হয়, সিম্পল, কমপ্লেক্স আর কি কম্পাউন্ড সেন্টেন্স। এখন আমরা ডিরেক্টলি কোনটা সরল কোনটা জটিল কোনটা যৌগিক এসব বাংলা সরল জটিল যৌগিক এই আলাপে যাওয়ার দরকারই নাই, এগুলো বাদ দিয়ে আমরা চিনবো কঠিন সরল কঠিন এগুলোর দরকার নেই। কিভাবে চিনবো, এই ক্লজের মাধ্যমে চিনবো। তাহলে ক্লজের মাধ্যমে চিনানোর জন্যই মিলি যেহেতু আমি কানেক্ট করেছি, চলেন তাহলে আমি এটা ক্লজের মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করি যে কিভাবে এটা কানেক্টেড। প্রথমত সিম্পল সেন্টেন্স, এই যে সিম্পল সেন্টেন্সের আগে কোনটা প্রিন্সিপাল ক্লজ কোনটা সাবঅর্ডিনেট বলে আসছি, আমি আর ব্যাখ্যা দিচ্ছি না। সিম্পল সেন্টেন্সে একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে, কয়টা মনে রাখতে হবে, আমি আবারও বলছি, খাতা নিয়ে নোট ডাউন করেন, খাতা নিয়ে নোট ডাউন করেন, সেন্টেন্সের আইডেন্টিফিকেশনের জন্য, সেন্টেন্স জানার জন্য আর কিছু লাগবে না, নোট ডাউন করেন। সিম্পল সেন্টেন্সে একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে, কয়টা থাকবে, একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে। তারপরে কমপ্লেক্স সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্সে কি একটা প্রিন্সিপাল ক্লজ ও একটা সাবঅর্ডিনেট ক্লজ, মানে কমপ্লেক্স যখন থাকবে তখন দুইটা ক্লজ একত্রে বসবে, কি কি, একটা প্রিন্সিপাল ক্লজ এবং একটা কি সাবঅর্ডিনেট ক্লজ। ঠিক আছে, দুইটা ক্লজ যখন আমি বাক্যের ভিতরে একত্রে দেখবো তখন সেটাকে আমি বলবো কমপ্লেক্স সেন্টেন্স, একটা সিম্পল আর একটা কি সাবঅর্ডিনেট। ওকে, তারপরে কম্পাউন্ড সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স কি করবে, বাক্যের মধ্যে এন্ড বাট অর থাকবে এবং দুইটা কোঅর্ডিনেট ক্লজ থাকবে, তার মানে কি কম্পাউন্ড সেন্টেন্স মানে কি কোঅর্ডিনেট প্লাস কোঅর্ডিনেট ক্লজ, মানে দুইটা কি থাকবে কোঅর্ডিনেট ক্লজ থাকবে। ঠিক আছে, এক্সাম্পলটা দেখি, ভিডিও একটু লং হচ্ছে, বাট আসলে বিস্তারিত ব্যাখ্যা দিতে গেলে বা একটু ঠান্ডা মাথায় বুঝাতে গেলে বা একদম বেসিক ক্লিয়ার করে বুঝাতে গেলে টাইমটা একটু বেশি লাগে, আমি বুঝতে পারতেছি, আপনার সাথে থাকেন, অবশ্যই টাইমটা আপনাদের জন্য মানে নষ্ট করতেছেন আলটিমেটলি। ওকে, খেয়াল করেন যে সিম্পল সেন্টেন্সে একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে, খেয়াল করেন বলতেছে দ্য ওয়ার্ল্ড কাপ ইন্সপায়ার্স ইয়াং ফুটবলার্স, তাই না? তাহলে দ্য ওয়ার্ল্ড কাপ এই যে অংশটা,
এই অংশটা ভার্বের আগের অংশ না, তাহলে এটা কি হিসেবে কাজ করবে? সাবজেক্ট হিসেবে কাজ করবে। কি হিসেবে কাজ করবে? সাবজেক্ট হিসেবে কাজ করবে। তারপরে ইন্সপায়ার্স, এটা কি ফাইনাইট ভার্ব, এটা কি ফাইনাইট ভার্ব। ইয়াং ফুটবলার্স আমি আপাতত অলরেডি পেয়ে গেছি। এই বাক্যের ভিতরে সাবজেক্ট আছে একটা, ফাইনাইট ভার্ব আছে একটা, তাহলে এটা একটা কি প্রিন্সিপাল ক্লজ না? আর একটা প্রিন্সিপাল ক্লজ যখন বাক্যের মধ্যে থাকবে তখন সেটা কোন সেন্টেন্স হবে? সিম্পল সেন্টেন্স হবে। ক্লিয়ার? তারপরে কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে একটি প্রিন্সিপাল ক্লজ আর কি একটা সাবঅর্ডিনেট ক্লজ, দুইটা ক্লজ থাকবে। এবার একটু আইডেন্টিফাই করি তো। এতক্ষণে আমার মনে হয় এটা দেখার পরে আপনারা আইডেন্টিফাই করে ফেলেছেন যে কোন অংশটুকু প্রিন্সিপাল আর কোন অংশটুকু সাবঅর্ডিনেট। আচ্ছা, ধরে নিলাম আপনারা পারেন নাই, আমি আবারও দেখাচ্ছি। কি বলতেছে যে ইয়াং ফুটবলার্স আর ইন্সপায়ার্ড বিকজ দ্য ওয়ার্ল্ড কাপ মোটিভেটস দেম। দুইটা বাক্য নিয়েছি কিন্তু আমি। প্রথম বাক্যটা খেয়াল করেন, ইয়াং ফুটবলার্স আর ইন্সপায়ার্ড। প্রথমত খেয়াল করতে হবে যে যখন বাক্যের ভিতরে দুইটা ক্লজ থাকবে তখন খেয়াল করতে হবে ওর মধ্যে কোনো ক্লজ মার্কার আছে কিনা। এই যে দেখেন, এই যে বাক্যের মধ্যে বিকজ আছে, বাক্যের মধ্যে কি আছে? বিকজ। এই বিকজ হচ্ছে কি বাক্যের ক্লজ মার্কার। তাহলে ক্লজ মার্কার থেকে শুরু করে এই অংশটা, অলরেডি বলেছি ক্লজ মার্কার থেকে শুরু করে যে অংশটা থাকবে, যে ক্লজটা থাকবে সেটা কি সাবঅর্ডিনেট ক্লজ। কোন ক্লজ? তাহলে এই যে ক্লজটা, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। কোন ক্লজ? সাবঅর্ডিনেট। আর এই যে বাকি অংশটা থাকবে এই ক্লজটা কি প্রিন্সিপাল ক্লজ। এই ক্লজটা কি বলেন তো? প্রিন্সিপাল ক্লজ। তাহলে এই যে প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ, দুইটা ক্লজ একত্রে মিলে একটা কমপ্লেক্স সেন্টেন্স গঠন করলো। কোন সেন্টেন্স গঠন করলো? কমপ্লেক্স সেন্টেন্স গঠন করলো। আমি বিস্তারিত সেন্টেন্সের আইডেন্টিফিকেশন আরো দেখাবো যখন আমি সেন্টেন্সটা পড়াবো, কোনো সমস্যা নেই। তারপরে ইফ আ টিম ওয়ার্কস হার্ড, খেয়াল করেন তো ইফটা কি ক্লজ মার্কার না? ইফটা কি? ইফটা হচ্ছে ডিরেক্টলি কি ক্লজ মার্কার। ইফটা কি ক্লজ মার্কার। তাহলে ইফ আ টিম ওয়ার্কস হার্ড, তাহলে ক্লজ মার্কার থেকে শুরু করে এই অংশটা কি? এই অংশটা হবে হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এই অংশটা কি হবে? সাবঅর্ডিনেট ক্লজ। তারপরে হচ্ছে ইট ক্যান উইন দ্য ওয়ার্ল্ড কাপ, এই অংশটা হচ্ছে হবে প্রিন্সিপাল ক্লজ। তাহলে দুইটা ক্লজ একত্রে বসলো এবং একটা সাবঅর্ডিনেট এবং প্রিন্সিপাল মিলে একটা কমপ্লেক্স সেন্টেন্স গঠন করলো। ঠিক আছে, একদম লাস্টে কম্পাউন্ড সেন্টেন্সে চলে যাচ্ছি। কোঅর্ডিনেট ক্লজ প্লাস কি কোঅর্ডিনেট ক্লজ, দুইটা কোঅর্ডিনেট ক্লজ থাকবে এবং বাক্যের মধ্যে কম্পাউন্ডে কম্পাউন্ড সেন্টেন্সে কি থাকবে? এন্ড বাট অর। এই বাক্যের ভিতরে দেখতে পাচ্ছি এন্ড, দ্য টিচার ওয়াজ স্ট্রং, এই যে এই বাক্যের ভিতরে দেখতে পাচ্ছি বাট। তাহলে দুইটা আমি কি করে ফেললাম? কোঅর্ডিনেট কন্ডিশনে বের করে ফেললাম। তাহলে এর যে আগের অংশ এটা একটা কোঅর্ডিনেট ক্লজ, এই যে এটা একটা কোঅর্ডিনেট ক্লজ। আবারও এই যে দ্য টিম ওয়াজ স্ট্রং, এটা একটা কোঅর্ডিনেট ক্লজ। দে ফেল টু উইন দ্য ওয়ার্ল্ড কাপ, এটা একটা কোঅর্ডিনেট ক্লজ। তাহলে কি কম্পাউন্ড সেন্টেন্স আমি কি দেখলাম? এন্ড বাট অর দ্বারা যুক্ত থাকবে এবং কি থাকবে? দুইটাই থাকবে কোঅর্ডিনেট ক্লজ। কোঅর্ডিনেট প্লাস কি কোঅর্ডিনেট। টোটালি আমি চেষ্টা করেছি এই ভিডিওতে, এই পার্টে ক্লজ এবং ডিরেক্টলি ক্লজের সাথে ক্লজের ক্লাসিফিকেশন এবং ক্লজের ক্লাসিফিকেশনের সাথে ক্লজের সাথে যে সেন্টেন্সের সম্পর্ক যেটা থাকে সেটা দেখানোর। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। না বুঝতে পেলে আমাকে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, পরবর্তী পার্টের জন্য আপনারা অবশ্যই আশা করছি অপেক্ষায় থাকবেন। আর ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং জানাবেন কোন পার্টে কোন ভিডিওটা আপনারা চান, কিভাবে কোন সিকোয়েল। আপনাদের যদি কোনো পছন্দ থাকে আমাকে অবশ্যই রেকমেন্ড করতে পারেন। আজকে আমি এখানে বিদায় নিচ্ছি। পরবর্তী কোনো ভিডিওতে আবার ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।